সারা দেশে নয়, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। দুবাইগামী ফ্লাইটের চট্টগ্রামে যাত্রা বিরতি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরেই অভিযান। প্রায় 2.5 কোটি টাকা মূল্যের রিয়াল ও দিরহাম সহ আটক এক যাত্রী। ভোলায় উত্তোলনযোগ্য গ্যাসের মজুত নিয়ে বিভ্রান্তি। 5.9 আছে 2 TCF, জানালেন উপদেষ্টা। অনিয়ম বন্ধে প্রতিযোগিতা ছাড়া হবে না, প্রকল্পের দরপত্র আহ্বান। এবং আখাউড়া জংশন এলাকায় দখলের মহোৎসব। গুড়িয়ে দেয়া হলো অর্ধশত অবৈধ স্থাপনা। বরিশাল শহরে খাল উদ্ধারে নগরবাসীকে সঙ্গে নিয়ে মাঠে নামার ঘোষণা জেলা প্রশাসনের। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সরকার সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলেও আশা জানান মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে নিজ জেলায় ঠাকুরগাঁওয়ে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবে আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। তাদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয় নিয়ে তুলে ধরেন নিজের মতামত। বলেন, সারা দেশে নয়, যেসব এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত ছিল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, তার মানে প্রশাসন ফেল করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা। এরপর দুপুরে রানীশঙ্কর উপজেলার ডিগ্রি কলেজ মাঠে দলীয় জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত 17-18 বছরে শেখ হাসিনা শুধু দেশের সম্পদ লুটই করেননি, দেশকে ফকির করে গেছেন। 16-17 বছর ধরে বড় বড় মেগা প্রজেক্ট নাম দিয়ে মেগা লুট করেছে। অন্যদিকে আপনাদের ছোট ছোট এলাকাতে এই একেবারে আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যত পারছে তারা চুরি করার চেষ্টা করছে। বিকেলে পীরগঞ্জ উপজেলার ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরো একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মির্জা ফখরুলের। সময় সংবাদ, ঠাকুরগাঁও। চট্টগ্রামে যাত্রাবিরতির সময় দুবাইগামী একটি ফ্লাইটের যাত্রীকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, জাকির হোসেন নামের ওই যাত্রী নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করতেন। জব্দকৃত মুদ্রার মধ্যে কেবল সৌদি রিয়ালের পরিমাণই 7,70,000। বৃহস্পতিবার সকাল 8টা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর এনএসআই ও কাস্টমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল পরিমাণ মুদ্রা সহ আটক করে জাকির হোসেন নামে এক যাত্রীকে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, জাকিরের 3টি ব্যাগ তল্লাশি করে 2.5 কোটি টাকা মূল্যে সৌদি রিয়াল ও আরব আমিরাতের মুদ্রা দিরহাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রিয়ালের পরিমাণ 7,70,000। গ্রেফতার জাকিরের বাড়ি রক্ষীপুরে। তিনি ব্যবসার কথা বলে নিয়মিত যাতায়াত করতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেই সূত্রে জড়িয়ে পড়েন মুদ্রা পাচারের সঙ্গে। ঢাকা থেকে একটা ফ্লাইট আসে ইউএস বাংলার, এটা চিটাং হয়ে দুবাই যাচ্ছিল। তো সেখানে আমরা পরে যাত্রীকে সরাসরি ফ্লাইটে গিয়ে আটক করি। তার সাথে একটা ব্যাগ ছিল। 7,70,000 সৌদি রিয়াল পাই আর 46,000 দিরহাম পাই। জাকিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার পর হস্তান্তর করা হয়েছে নগরীর পতেঙ্গা থানায়। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 2 TCF। সকালে সচিবালয়ে এ তথ্য জানান উপদেষ্টা। বলেন, অনিয়ম বন্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে না।
দেশে এখন গ্যাসের মজুদ 8.66 ট্রিলিয়ন ঘনফুট। সরকারি তথ্য মতে বছরে গড়ে 1 TCF চাহিদা হিসেবে মজুদ গ্যাসে চলবে মাত্র 8 বছর। এ অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় আরও 6.5 লাখ কোটি টাকা মূল্যের 5.106 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে বলে জানা যায়, যার মাধ্যমে বাংলাদেশ চলতে পারবে অন্তত আরও 5 বছর। গত সরকারের আমলে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রমের গবেষণা ফলাফল জানিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পরেই নড়ে চড়ে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বৈঠক শেষে ভোলায় গ্যাসের মজুদ নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 2 TCF এর কিছু বেশি। তথ্যটা মিসলিডিং হয়েছে। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF। 5 TCF এর কথা আছে, কিন্তু যদি আপনি ওটা ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স। এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে। ভোলায় গ্যাস মজুদের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই। 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না। রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সহ সব চুক্তি পর্যালোচনা শেষেই ব্যবস্থা নেওয়া হবে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে। বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছে, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে লোডশেডিং হলেও ভবিষ্যতে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলেও নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে, তো সুতরাং লোডশেডিং এখন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে। এতে দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। এর নেতিবাচক প্রভাব পড়ছে সুন্দরবনের ওপরও। হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 2022 সালে বাগেরহাটের রামপালে চালু হয় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় কয়লাবাহী জাহাজ। মাঝে মধ্যে এসব জাহাজ ডুবির ঘটনাও ঘটে। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে, সঙ্গে মিশছে নানা রাসায়নিকও। বিশেষজ্ঞরা বলছেন, তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগের চেয়ে বর্তমানে নদীর দূষণের মাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি। একই পরিসংখ্যান মাছের রেণুর। নদীতে জলজ প্রাণীর খাদ্য কমেছে অতিমাত্রায়। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, বেন্থোস যাদের উপর নির্ভর করে আসলে জলজ প্রাণী বেঁচে থাকে, সেগুলো কিন্তু অতিমাত্রায় কমে গেছে, তাদের সংখ্যা কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু এটি স্বাভাবিক যে জীবন, নদীর যে একটা জীবন আছে, সেটি কিন্তু আর আগের মতো থাকবে না। এদিকে পশুর নদীতে কয়লা দূষণ নিয়ে সোচ্চার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। বিকল্প আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের দাবি তাদের। সারা দুনিয়ায় কয়লা থেকে সরে আসতেছে। কয়লা এবং এলএনজি, অন্যান্য জীবাশ্ম জ্বালানি এগুলো বন্ধ করে দিয়ে আমরা বায়ু বিদ্যুৎ, আমরা সৌর বিদ্যুৎ বা পানি বিদ্যুতের মধ্যে দিয়ে আমরা এই বিদ্যুৎ যে জ্বালানি সংকটের সমাধান করতে পারি। অর্থনীতিবিদরা বলছেন, সুন্দরবন অঞ্চলের হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা কিন্তু ক্ষতির জায়গাটাই বেশি। অর্থাৎ দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হয়, স্বল্প মেয়াদের যে আমার উপকারটা হয়, তার চেয়ে দীর্ঘমেয়াদের ক্ষতিটা অনেক বেশি হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় প্রায় 16,000 কোটি টাকা। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া জংশনের পাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। কর্মকর্তারা জানিয়েছেন, দোকানপাট সরিয়ে নিতে কয়েকদিন ধরে মাইকিং করলেও কেউ নির্দেশনা মানেননি।
পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে। অর্ধশতাধিক স্থাপনা আমরা উচ্ছেদ করছি। এগুলো অবৈধভাবে এখানে স্থাপনাগুলো গড়ে উঠেছিল। তো রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযোগ ছিল এবং আমাদের বরাবর তারা চিঠি দেয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছি। রেললাইনের পাশে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানালেন রেলওয়ে এই কর্মকর্তা। কোর্টের কিছু নিষেধাজ্ঞা আছে, ওই কাগজগুলো আমরা আমাদের উদ্বোধন করতে দেখাবো, ওইগুলো কি পরবর্তীতে ওটা ব্যবস্থা, তারপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে সবকিছু করা হবে। আখাউড়া রেলওয়ে জংশনের অধীনে জমি আছে 29 একরের বেশি, এর মধ্যে প্রায় 10 একর জায়গা দখলদারদের কবজায়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কাগজে কলমে বরিশাল শহরে 22টি খালের নাম থাকলেও বাস্তবে মাত্র 8 থেকে 10টি খাল টিকে আছে, তাও দখল দূষণে বিলীন হবার পথে। সেই খাল উদ্ধারে এবার জেলা প্রশাসন নগরবাসীকে সঙ্গে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। আজ থেকে শুরু হয়েছে জেল খালের পরিচ্ছন্নতা কার্যক্রম। বিস্তারিত সুমন হাসানের তোলা ছবিতে, অপূর্বপুর রিপোর্টে। ঝোপঝাড়, জঙ্গল, ময়লা আবর্জনায় ভরা বরিশালের ঐতিহ্যবাহী জেলখাল। 2010 সালে সিটি কর্পোরেশনের করা মাস্টার প্ল্যানে 22টি খালের নাম থাকলেও বর্তমানে কোনো মতে অস্তিত্ব টিকে আছে মাত্র 8 থেকে 10টির। নগরবাসীর অভিযোগ, খালগুলো ভরাট থাকায় সামান্য বৃষ্টিতেই শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতার। এছাড়া সংকুচিত হয়েছে নদীর সঙ্গে খালের সংযোগও। এমন সমস্যায় বরিশাল জেলা প্রশাসন নগরবাসীকে সঙ্গে নিয়ে খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মসূচি হাতে নেয়। বৃহস্পতিবার সকালে মরকখোলার পোল অংশে বিভিন্ন সংগঠন এ কর্মযজ্ঞে যোগ দেয়। আমাদের যত খাল ছিল বরিশালে সবগুলোই মরে গেছে। ময়লা পরিষ্কার করার মাধ্যমে আমরা একটি নতুন রূপান্তরের বার্তা ছড়াবো। পরিষ্কার অবস্থাটা বিদ্যমান থাকে, এটার জন্য আমাদের সচেতনতাটা ধরে রাখা। বরিশাল শহরকে জলাবদ্ধতা মুক্ত রাখতে হলে আমাদের খালটা খনন করা দরকার, খালটাকে আগাছা মুক্ত এবং দখল মুক্ত করা দরকার। এর আগে এমন উদ্যোগ নেওয়া হলেও সুফল ধরে রাখা যায়নি জানিয়ে সমন্বিতভাবে স্থায়ী সমাধানের তাগিদ পরিবেশবাদীদের। এখানে আগে অর্থের যোগানের কথা চিন্তা করতে হবে, প্ল্যানিং এর কথা চিন্তা করতে হবে, তাহলেই মূলত এই খালের যে সংস্কার এবং বা খনন মূলত সফল হবে। আর দখলদারদের তালিকা ধরে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। জনগণ পরিষ্কার আবার আপনি আবারও সেই ময়লা এবং পলিথিন যদি আবার নদীতে আপনি ফেলেন, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। পরিচ্ছন্নতা অভিযানের অগ্রভাগে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ এতে অংশ নেয় বলে জানানো হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে চালু 3টির বেহাল দশা। 1 বছরে সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি নতুন মালিকরা। এ কারণে বাড়েনি প্রত্যাশিত কর্মসংস্থান, হয়নি কাঙ্ক্ষিত উৎপাদন পণ্য। এমন পরিস্থিতিতে কাজের পরিধি বাড়াতে কঠোর নির্দেশনা দিয়েছে বিজেএমসি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন, রুবেলের রিপোর্ট। এক ছাদের নিচে একদিকে পাটকলের তাঁত মেশিন ঘুরছে, শ্রমিকের ব্যস্ততা রয়েছে, তবে অন্যদিকে বড় একটি অংশ ফাঁকা পড়ে রয়েছে। আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত জুট মিল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 30,000 শ্রমিক। বেসরকারি খাতে ইজারা দেওয়ার পর 2023 সালের সেপ্টেম্বরে ফরচুন গ্রুপ চালু করে দৌলতপুর জুট মিল, পর্যায়ক্রমে আকিজ গ্রুপ চালু করে জেজেআই জুট মিল, ভারতীয় প্রতিষ্ঠান রিগাল গ্রুপ চালু করে ইস্টার্ন জুট মিল। পূর্ণাঙ্গভাবে চালুর কথা বলা হলেও 1 বছরেও সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সরকারিভাবে পুনরায় চালু করা হোক। রাষ্ট্রায়ত্ত মিল চলবে, তখন এখানে শ্রমিকদের যেভাবে স্বার্থ রক্ষা হবে, প্রাইভেটাইজেশনে এভাবে স্বার্থ রক্ষা হবে না। মালিক পক্ষ বলছে পুরনো শ্রমিকদের কর্মদক্ষতা কম থাকা ও বিজেএমসির অসহযোগিতায় প্রত্যাশিত উৎপাদন হচ্ছে না। আর বিজেএমসির দাবি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য মিলগুলোকে চাপ দেয়া হচ্ছে। স্পেয়ার পার্টস, ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা লোকালি পাচ্ছিলাম না। আশানুরূপ তাঁতিও খুঁজে পাইনি, স্পিনার খুঁজে পাই না। ইয়াং জেনারেশনকে গড়ে তোলার জন্য আমরা একটা উদ্যোগ নেই, সেখানেও খুব বেশি যে প্রোগ্রেস করতে পারছি তা বলা যায় না। তাদের উপরে সেইটা আছে যে তাদের সাথে যে কন্ট্রাক্ট অনুযায়ী তারা মিলগুলো পাক সেক্টর বা যার যার
যে কন্ট্রাক্টে যেটা আছে সেই অনুযায়ী তারা পরিচালনা করবে বলে আমরা আশা করি। বেসরকারিভাবে চালু হওয়া এই 4টি পাটকলের মধ্যে জেজেআই মিলে প্রতিদিন গড়ে প্রায় 35 মেট্রিক টন এবং বাকিগুলোতে দৈনিক গড়ে 10 মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। বিগত সরকারের নানা ভুল সিদ্ধান্তে খালিশপুর শিল্পাঞ্চল ফিরে পায়নি তার হারানো ঐতিহ্য। পরিবর্তিত পরিস্থিতিতে এখন নতুন করে সিদ্ধান্ত নিয়ে মিলগুলোকে পুনর্জাগরণের দাবি সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর সচল হলো রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। গতরাতে সব সংকট কাটিয়ে উৎপাদনে ফেরে মিলটি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম। তিনি জানান, কাঁচামাল সংকটে গত 20 জুলাই থেকে কাগজ উৎপাদন করা সম্ভব হয়নি। অবশেষে সেই সংকট কাটিয়ে আবারও পুরোদমে সচল হয়েছে কার্যক্রম। 1953 সালে 100 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল। তবে আশানুরূপ উৎপাদন না থাকায় দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে লোকসান গুনতে হচ্ছে কর্তৃপক্ষকে। দখল হয়ে যাচ্ছে ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা। এজন্য দায়িত্বশীলদের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। তবে জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। বন জঙ্গলে ছেয়ে গেছে স্থাপনা, খুলে যাচ্ছে ভবনের ইট, ধসে পড়ছে দেয়াল, কোথাও আবার চুরি হচ্ছে জানালা দরজা সহ সেচ খালের লোহার গেট। এরই মধ্যে প্রকল্পের জায়গা দখল করে দোকানপাট, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। বছরের পর বছর এভাবেই বিলীন হচ্ছে ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা। এজন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। তারা জানান, জায়গা ও স্থাপনাগুলো দখলমুক্ত করে ভবনগুলো সংস্কার করলে লাভবান হবে সরকারও। প্রভাবশালী মাতব্বর যারা, তারা তার ইচ্ছা মতো যারে মন বলে তারে মানে নামমাত্র ভাড়ায় দিয়ে চলছে। পানি উন্নয়ন বোর্ডে যারা চাকরি করে তারা বছরে একবারের জন্য এগুলো দেখভাল করতে আসে না। বাসাগুলো যদি সংস্কার করে, যে টাকা হয়তো তারা ভাড়া বা রাজস্ব পাচ্ছে, হয়তো আরও একটু ভালো তারা রাজস্ব এখান থেকে নিতে পারবে। এখানে আমরা যারা থাকি, এখানে বসবাস করা খুব কষ্ট হয়ে যায়। সঠিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন এবং সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডেরই দায়িত্ব। জনবল সংকটের দোহাই দিয়ে পানি উন্নয়ন বোর্ড বরাবরের মতোই জানালেন পরিকল্পনার কথা। জনবল সংকটের কারণে দীর্ঘদিনে এটা মনিটরিং করা সম্ভব হয়নি। তবে আমরা একটি ডিপিপি প্রণয়ন করেছি, সেখানে চাষি ক্লাব সহ যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলা উচ্ছেদ করে আবার জিকেকে পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য একটা পরিকল্পনা রয়েছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জিকে সেচ প্রকল্পে প্রায় 300 থেকে 350 বিঘা জমি বেদখল ও পরিত্যক্ত। দখলদার আছে প্রায় 550। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। নদী ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। ডুবে গেছে যশোরের ভবদহে 52টি বিল ও শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখের বেশি মানুষ। দ্রুত পানি নিষ্কাশনে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। পানিতে ডুবে আছে চারপাশ, রাস্তাঘাটের সঙ্গে প্লাবিত হয়েছে বাড়িঘরও। পলি পড়ে যশোরের ভবদহ অঞ্চলের নদীগুলো নাব্য হারিয়েছে আগেই। চলতি সপ্তাহের বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে এই অঞ্চলের 52টি বিল ও শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখের বেশি মানুষ। 30,000-এর বেশি গের মার গেছে। মাছ সব বেরিয়েছে, নানান দিকে মাছ মারতেছে। স্কুল কলেজের ছেলে মেয়েদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এই সেচ প্রকল্প এই 10 লক্ষ মানুষের গালের পরে চাপাই দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ক্রাশ প্রোগ্রামের আওতায় আমডাঙ্গা খাল সহ অন্যান্য খালগুলোকে সংস্কার করে পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ভবদা স্লুইস গেটের পাশ দিয়ে কেটে সরাসরি নদী সংযোগের ব্যবস্থা করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে কাজ করার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং পাম্পগুলো চলমান আছে। মোটামুটি স্বাভাবিকভাবে কিছুটা পানি নামতেছে। আশা করতেছি খুব স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতির উত্তরণ হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যশোরের অভয়নগর, মণিপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল গঠিত। সময় সংবাদ, যশোর। বেতন বৈষম্য নিরসনের দাবিতে এবার রাজপথে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে যশোর ও ঝিনাইদহে মানববন্ধন করেন শিক্ষকরা। এ সময় তারা জানান, স্নাতক ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 13তম গ্রেডে বেতন পান। সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের উপপরিদর্শক, এমনকি ডিপ্লোমা ডিগ্রিধারী নার্সরাও 10ম গ্রেডে বেতন পান।
শিগগিরই সংকট সমাধান করে 10ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তারা। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে 1 টাকার বাজার বসিয়েছে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বাজারের উদ্বোধন করেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এখানে মাত্র 1 টাকার বিনিময়ে 500 পরিবার নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে, যার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগি সহ 19 ধরনের পণ্য। পাশাপাশি 60টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ছাগল, সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া 8 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে নয়, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। এবং দুবাইগামী ফ্লাইটের চট্টগ্রামে যাত্রাবিরতি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরেই অভিযান, প্রায় 2.5 কোটি টাকা মূল্যের রিয়াল ও দিরহাম সহ আটক এক যাত্রী। এই ছিল বাংলা সময়ের সঙ্গে থাকুন সময়ের।